আসসালামু আলাইকুম। ইনভেস্টমেন্ট মেন্টর কোভিড চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের ভিডিওটা সিটি ব্যাংক পিএলসির উপরে করা হয়েছে। 2014 থেকে 2024 এই পিরিয়ডে সিটি ব্যাংক কিরকম রিটার্ন দিয়েছে, যদি কেউ ইনভেস্টেড অবস্থায় থাকেন তাহলে তিনি কিরকম রিটার্ন পেয়েছেন, এবং সেটা তথাকথিত ব্যাংকের এফডিআর রেট বা ট্রেজারি বিল বন্ডকে বিট করতে পেরেছে কিনা, ইনফ্লেশনকে বিট করতে পেরেছে কিনা, এবং ওভারঅল মার্কেটকে বিট করতে পেরেছে কিনা, এবং ভ্যালু ইনভেস্টিং বাংলাদেশে কাজ করছে কিনা, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। দর্শক, আপনারা জানেন আইএমকে ফিনটেক স্কুল চ্যানেল আমি এবং আমার টিম মেম্বার্স দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা প্রতিদিন একটা করে নতুন লার্নিং কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি লার্নিং এর ব্যাপারটা আপনি গুরুত্ব দিবেন, কারণ যতক্ষণ পর্যন্ত না আপনি ক্যাপিটাল মার্কেটে লার্নিং এর জন্য মনোযোগ না দিবেন ততক্ষণ পর্যন্ত আসলে ক্যাপিটাল মার্কেট আপনার কাছ থেকে টাকা বারবার নিতেই থাকবে, আপনি মার্কেটে লস করতেই থাকবেন। এটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। এটা শুধু বাংলাদেশেই হচ্ছে নট নেসেসারি, এটা ইন্ডিয়াতে এবং ইউএস মার্কেটও একই ব্যাপার ঘটতেছে সব সময়ের জন্য। দর্শক, আপনি এখন স্ক্রিনে সিটি ব্যাংকের ব্যাক টেস্টিং করার যে এক্সেল শিটটা আমি ব্যবহার করেছি সেটা দেখতে পাচ্ছেন। তো শুরুতে একটু বলে দেই যে এই ব্যাক টেস্টিং এর যে ধারণাটা, সিটি ব্যাংকের ব্যাক টেস্টিং এর ধারণা এবং এই যে এক্সেল শিটটা, এটার একটা ডেমো আমি পেয়েছি আমাদের চ্যানেলের একজন ফলোয়ার জনাব রঞ্জন সরকার। এই ভদ্রলোক আমাকে ইমেল করেছেন। ইনি উত্তরা ব্যাংক এবং সিটি ব্যাংকের একটা ব্যাক টেস্টিং করেছেন এবং সেটার রেজাল্ট উনি আমাকে দেখিয়েছেন ওনার এক্সেল শিটে। এবং ওনার হিসাব মতে উত্তরা ব্যাংক গত 10 বছরের রিটার্ন সিএজিআর ছিল 19.14%, সিটি ব্যাংকের সিএজিআর ছিল গত 10 বছরে 16.83%। এটার উপর এটা দেখে আমার কাছে জিনিসটা খুব লুক্রেটিভ মনে হয়েছিল যে হ্যাঁ, এটা তো অনেক ভালো একটা রিটার্ন। 16%, 19% সিএজিআর, ইটস এ ভেরি গুড রিটার্ন। এটার উপর বেস করে আমি চেক করতে গিয়েছিলাম যে আসলে এক্সেল শিটটা কিরকম দাঁড়ায়, বা উনিও বলেছিলেন যে ওনার এই হিসাবটা যেন আমি একটু চেক করি। তো আমি সেইটা চেক করার জন্য আমি বা এটা নিয়ে একটা ভিডিও বানানোর ইচ্ছা আমি তখনই পোষণ করি, কারণ এই আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে। সো আমাকে এই ইমেলটা করার জন্য এবং ব্যাক টেস্টিং এর যে এক্সেল শিটটা সেটা আমাকে ফরওয়ার্ড করার জন্য মিস্টার রঞ্জন সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ব্যাক টেস্টিং এর রেজাল্ট 100% সঠিক এটা আমি দাবি করছি না, বাট আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব সঠিক করা যায়। তো এই ব্যাক টেস্টিংটার ব্যাপারটা এরকম যে আপনি 2014 সালে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট সিটি ব্যাংকে আপনার হবে হচ্ছে 1 লাখ টাকা। সেই 1 লাখ টাকা 10 বছর পরে 2024 সালের শেষে কি পরিমাণ টাকায় দাঁড়ায়, এই জিনিসটা আমরা আসলে হিসাব করে বের করার চেষ্টা করেছি এই ব্যাক টেস্টিং এ। তো এই ব্যাক টেস্টিং করার জন্য আমার আসলে ডাটা লাগবে, সেটা হচ্ছে প্রাইস ডাটা লাগবে। তো আমরা 30/12/2014 তারিখে এর প্রাইস পেয়েছি 21 টাকা 80 পয়সা। এটা পেয়েছি সিটি ব্যাংকের যে অ্যানুয়াল রিপোর্ট, সেই অ্যানুয়াল রিপোর্টে 30/12/2014 তারিখে ডিএসসি তে ওর ক্লোজ প্রাইস কত এটা বলা আছে। তো প্রত্যেক বছরের অ্যানুয়াল রিপোর্টে সিটি ব্যাংকের 31/12/15 বা বছরের শেষ দিনে ডিএসসি তে কোন দামে ক্লোজ করেছে এই ইনফরমেশনটা দেওয়া থাকে। ওই ইনফরমেশনের উপর বেস করে আমরা প্রাইসটা নিয়েছি, আমরা কোনো টেকনিক্যাল চার্ট থেকে প্রাইসটা নেই নাই। কারণ আমরা যদি দেখি এখানে আমাদের অ্যানুয়াল রিপোর্ট বলছে 30/12/2014 তারিখে ওর দাম ছিল 21 টাকা 80। কিন্তু আমরা যদি কোনো চার্ট প্ল্যাটফর্মে যাই এবং সেখানকার ডাটা নেই, তাহলে 14 ডিসেম্বরে এখানে 14 টাকা আমরা পাচ্ছি। সো এই 14 টাকা ব্যবহার করে আমি যদি হিসাবটা করি, রিটার্ন ক্যালকুলেশনটা ভুল হবে। এখন এইখানে কেন 14 টাকা দেখাচ্ছে 21 টাকার জায়গায়, এটার পিছনের উত্তরটা হচ্ছে এই 10 বছরে যে স্টক ডিভিডেন্ড গুলো দিয়েছে সেই স্টক ডিভিডেন্ড গুলা প্রাইসে আসলে অ্যাডজাস্ট হয়েছে, যার কারণে এই চার্টের যে প্রাইস গুলো এগুলো হচ্ছে অ্যাডজাস্টেড প্রাইস। এই কারণে এরকম প্রবলেম আছে। এই কারণে আমরা কোনো চার্ট চার্ট প্ল্যাটফর্ম থেকে আসলে ঐতিহাসিক ডাটা নিব না, আমরা অ্যানুয়াল রিপোর্টে যে দামটা দেখাচ্ছিল আমরা ওইটাই নিব। সো 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এই 4 বছরের অ্যানুয়াল রিপোর্টে ওর লাস্টেড প্রাইস কত, 30/12/2014 থেকে 24, এটা অ্যানুয়াল রিপোর্টে দেওয়া আছে, ওইখান থেকে আমরা প্রাইসটা নিয়েছি। তো এখন আমরা আমাদের হিসাবটা একটু দেখি। 30/12/2014 তারিখে আপনি আপনার 1 লাখ টাকা ব্যবহার করে আপনি ধরেন 21 টাকা 80 পয়সা করে টোটাল 1 লাখ টাকায় 4,587টা শেয়ার পেয়েছেন। এবং 15 সালে 14 সালের যে ডিভিডেন্ডটা ডিক্লেয়ার হয়েছে ফার্স্ট কোয়ার্টারে, সেটাতে আপনি পেয়েছেন ক্যাশ ডিভিডেন্ড 15%, স্টক ডিভিডেন্ড 5%। তো এই ক্যাশ ডিভিডেন্ডটাকে
ট্যাক্স বাদ দিয়ে 1 টাকা 35, তাহলে আপনি টোটাল ডিভিডেন্ড পেয়েছেন হচ্ছে 6193, আর বোনাস শেয়ার 5%-এ পেয়েছেন 229। তো এই 229টা এই 4587-র সাথে যোগ করে আমরা টোটাল স্টক পেয়েছি 4817। আর এই যে 6193, এইটার কারণে আপনি নতুন ফ্রেশ পারচেস করতে পেরেছেন হচ্ছে আপনার 304 টাকা পরের বছরে গিয়ে, এই 30/12/2015 এই 20 টাকা 40 পয়সা দামে। তো এইভাবে চিন্তা করে আমরা যেটা করেছি যে আমরা শুরু করেছি 30/12/2014 আর যে ডিভিডেন্ডটা আমরা পেয়েছি ক্যাশ, ওটা দিয়ে শুধুমাত্র 30/12/2015, 30/12/2016 মানে বছরের শেষ দিনই আমরা কিনেছি, কারণ এই দামটাই মূলত আমরা অ্যানুয়াল রিপোর্টে পাচ্ছি এবং আমরা ফিক্স করে দিচ্ছি যে বছরের শেষ দিনই আমরা কিনবো, একদম 10 বছরেই কিনছি, 10 বছরেই বছরের শেষ দিনটাতে কিনেছি একইভাবে। তো এইটা করে যেটা দেখা গেল এ পর্যন্ত আপনি টোটাল যে ডিভিডেন্ড পেয়েছেন সেই ডিভিডেন্ড এবং বোনাস এই দুইটা মিলে আপনার টোটাল নাম্বার অফ শেয়ার 30/12/2024 আপনি পেয়েছেন হচ্ছে 11,521টা শেয়ার আপনি পেয়েছেন, 11,521টা শেয়ার আপনি পেয়েছেন। সিটি ব্যাংকের আমরা ধরে নিলাম 2024 সালের যে ডিভিডেন্ড 10% ক্যাশ 10% বোনাস যদি ডিক্লেয়ার করে, তাহলে টোটাল শেয়ার সংখ্যা দাঁড়াবে হচ্ছে 12,673। তার মানে আপনি কিনেছিলেন 2014 সালে 4,587, আর টোটাল শেয়ার সংখ্যা দাঁড়াচ্ছে 12,673। এবং যে লাস্টেড প্রাইস আমরা যদি এই 22 টাকা 40 পয়সা ধরি, তাহলে আপনার 2,83,884 টাকা হচ্ছে আপনার টোটাল ভ্যালু, টোটাল স্টকের বর্তমান ভ্যালু। তো আপনি ইনভেস্ট করেছিলেন 1 লাখ টাকা, সেটা 10 বছরে দাঁড়ালো 2,83,884 টাকা। আপনি যদি এখন এটা সিএজিআর ক্যালকুলেট করেন, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন, তাহলে 11%-এর একটা সিএজিআর আপনি পেয়েছেন। তো দর্শক, এফডিআর এর রেট হচ্ছে এখন 10-11%। তো সেই হিসাব করলে এই রেটটা তো এত বেশি লুক্রেটিভ হওয়ার কথা না। স্বাভাবিকভাবে আমার চ্যানেলের অনেকেই খুশি হয়ে যাবেন এই ভেবে যে আমরা প্রমাণ করতে পারলাম যে আসলে ক্যাপিটাল মার্কেটে লং টার্মের জন্য ইনভেস্ট করে তেমন কোনো লাভ হয় না। এইটা যেহেতু প্রমাণিত হয়ে গেল, কারণ 10 বছরে 11% রিটার্ন পার ইয়ার, এটা তো কোনো রিটার্নই না। এর চাইতে সঞ্চয়পত্র বা এর চাইতে ট্রেজারি বিল বা এর চাইতে এফডিআর রেট বেশি আছে। সো এই খুশিতে যারা আছেন তাদের জন্য এখন তাহলে আমরা একটা কাজ করি, আমরা কিছু এডিশনাল তথ্য দিই। তো এডিশনাল তথ্যটা ডান দিকে দেখতে পাচ্ছেন, 10 বছরের ট্রেজারি বন্ডের ইল্ড এক এক বছর কিন্তু এক এক রকম ছিল। আমরা এই প্রত্যেকটা মাসে মানে ডিসেম্বর মাসগুলোতে গত 10 বছরের ট্রেজারি বন্ডের ইল্ড কত ছিল সেটা আমরা এখানে বের করেছি। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে পাওয়া যায় এই তথ্য, পুরোপুরি সঠিক তথ্য বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আপনি এটা পাবেন। তো তাহলে 10 বছরের ট্রেজারি বন্ডের ইল্ড 14 সালে ছিল 11%। তো এই 14 সালে যদি কেউ কিনতেন, তাহলে সে কিন্তু এখান থেকে 11% রিটার্ন পরের 10 বছর পেতেন। উনি কিন্তু আমাদের সিটি ব্যাংকের যে রিটার্ন তার সাথে সমান রিটার্ন পেয়েছেন। কিন্তু 15 সালে ট্রেজারি বিল বন্ডের রেট কিন্তু কমে গেছে 7.40%। তাহলে এই যে 15 সাল, 16 সাল, 18 সাল, 17 সাল, তারপরে 19 সাল, 20 সাল, 21, 22 পর্যন্ত কিন্তু ট্রেজারি বন্ডের যে ইল্ড সেই ইল্ডের চাইতেও সিটি ব্যাংকের ইল্ড কিন্তু অনেক বেটার। হ্যাঁ, এখন আবার 2024 সালে 12.48% করে ট্রেজারি বন্ডের যে রেট সেটা চলে আসছে। তারপরে এখন যদি কেউ এই ট্রেজারি বিল বন্ডে ইনভেস্ট করেন, উনি বলতে পারেন যে সিটি ব্যাংক গত 10 বছরে যে রিটার্ন দিয়েছে তার চাইতেও আগামী 10 বছর আমি বেশি রিটার্ন পাবো। কিন্তু যদি সিটি ব্যাংক আবার মার্কেট যদি ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আবার সিটি ব্যাংকের রিটার্নও বাড়তে পারে। সো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সিটি ব্যাংকে 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনি যদি ডিভিডেন্ডটাকে রিইনভেস্ট করতেন, তাহলে আপনার যে রিটার্ন সেটা হচ্ছে 11% পার ইয়ার কম্পাউন্ডিং হারে, মানে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট 11%। আর ট্রেজারি বিল বন্ডে আপনি যদি 14 সালেই কিনতে পারতেন, তাহলে আপনি 11% পাইছেন, কিন্তু পরের 8 বছরে কিন্তু আপনার রিটার্ন রেট খুবই কম। তা ট্রেজারি বন্ডের রেট যদি 10-এর নিচে থাকে, তাহলে এফডিআর এর রেট তো এত ভালো থাকার কথা না। তার মানে এফডিআর এর রেট 14 সালে বেশি ছিল, কিন্তু 15 থেকে 20 বা 22 পর্যন্ত এফডিআর এর রেটও কিন্তু খারাপ ছিল। এফডিআর এর রেট তো ভালোই হলো জাস্ট গত 1 বছরে বা 1.5 বছরে। সো ইকোনমিতে এরকম সময় থাকবে যখন ব্যাংকের রেট অনেক বেশি থাকবে, আবার এরকম সময় থাকবে যখন ব্যাংকের রেট কম থাকবে। তো ওভারঅল 10 বছরের পিরিয়ডে যদি আমি চিন্তা করি, তাহলে ডেফিনেটলি সিটি ব্যাংকের রিটার্ন ট্রেজারি বিল বন্ডের রিটার্নের চাইতেও বেটার রিটার্ন দিয়েছে। কারণ এই ট্রেজারি বন্ডের যে 11% রিটার্ন, এটা কিন্তু ট্যাক্স বাদ দিয়ে না, ট্যাক্স এটার মধ্যে সোর্স ট্যাক্স এটাতে কাউন্ট করতে হবে। আর এটা কিন্তু ট্যাক্স বাদ দেওয়ার পরে 11% রিটার্ন আপনি পেয়েছেন। ওকে, তো তাহলে ট্রেজারি বিল বন্ডের চাইতে সিটি ব্যাংক ভালো পারফর্ম করেছে, এফডিআর এর চাইতেও সিটি ব্যাংক ভালো পারফর্ম করেছে, এটা আমরা বুঝতে পারতেছি। তো এবার আমরা যদি ডিএসসি এক্স ইন্ডেক্সের রিটার্ন দেখি 2014 থেকে
24-এর 30 ডিসেম্বর পর্যন্ত আমরা যদি মার্কেটের রিটার্ন দেখি, সেটা মাত্র 0.81% রিটার্ন। তার মানে মার্কেট, ওভারঅল মার্কেট যেখানে মাত্র 0.81% রিটার্ন জেনারেট করেছে, সেখানে সিটি ব্যাংক গত 10 বছরে মোটামুটি 11% রিটার্ন জেনারেট করে দিয়েছে। তো এই বিবেচনায় সিটি ব্যাংকের বিনিয়োগকারী ওভারঅল মার্কেটের চাইতেও কিন্তু ভালো রিটার্ন পেয়েছেন। শুধু ভালো না, স্টানিশিং পারফরমেন্স বলা যেতে পারে। এছাড়াও গত 14 বছর ধরে মার্কেট যেখানে ডাউন, 2010 সালের ধসের পরে আমরা যেহেতু এখন ওই জায়গায় যেতে পারি নাই, তাহলে এরকম একটা কন্ডিশনে যেখানে মার্কেটের ওভারঅল রিটার্ন নেগেটিভ, সেখানে সিটি ব্যাংক গত 10 বছরে পার ইয়ার 11% করে রিটার্ন জেনারেট করছে। তাহলে আগামী 10 বছর যদি মার্কেট, আগামী 10 বছর বা 15 বছর যদি কোনো কারণে মার্কেট টার্ন অ্যারাউন্ড ঘটে বা মার্কেট যদি ভালো যায় বা পজিটিভ যায়, তাহলে সিটি ব্যাংকের রিটার্ন 11% থাকবে নাকি এটা আরো বেড়ে যাবে, এটা আপনার উপর ছেড়ে দেওয়া হচ্ছে। তবে আমরা এটাও জানি না মার্কেট কবে ভালো হবে। তবে আমাদের হোপ এবং অপটিমিজম দুইটাই আছে। যারা অপটিমিস্টিক না, তারা আসলে ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবে না, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আমরা আজকের আলোচনায় এতক্ষণ পর্যন্ত যেটা বুঝতে পেরেছি, 1 লক্ষ টাকা 2014 সালে যদি আপনি সিটি ব্যাংকে ডিপ্লয় করতেন আর যদি টাচ না করতেন, তাহলে 30/12/2024 পরে আজকে আপনার রিটার্ন 11% পার ইয়ার কম্পাউন্ডিং হারে, যেটা ট্রেজারি বিলকে, বন্ডকে এবং এফডিআর কে অবশ্যই আপনি অনেক বড় মার্জিনে বিট করতে পারতেছেন। ডাটা সামনে তাই বলছে। এছাড়াও ওভারঅল মার্কেটের চাইতেও আপনি অনেক ভালো রিটার্ন জেনারেট করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, ইনফ্লেশন কি তাতে বিট হইতো কিনা? এখন ডান পাশে ইনফ্লেশনের তথ্য দেখেন আপনি। বর্তমানে 2024 সালে ডিসেম্বর মাসে ইনফ্লেশন 10.89, আগের বছর মানে 23-এ 9.41, 22-এ 8.71, 21-এ 6.05, 20-এ 5.69, 19-এ 5.59, 18-তে 5.54, 17-তে 5.70, 16-তে 5.51 এবং 15-তে 6.19 এবং 14-তে 6.99। তো ইনফ্লেশন গত 3 বছর গ্রাজুয়ালি বাড়ছে, কিন্তু অ্যাকচুয়ালি ঐতিহাসিকভাবে ইনফ্লেশন কিন্তু এরকম থাকে না। আমরা যদি গত 10 বছরের অ্যাভারেজ ইনফ্লেশন দেখি, তাহলে কিন্তু 6.93 বা 7%। তার মানে সিটি ব্যাংকের যে ইনভেস্টমেন্ট, সিটি ব্যাংকের যে উদ্যোক্তা পরিচালক বা সিটি ব্যাংকে যিনি লং টার্মের জন্য ইনভেস্ট করেছেন, গত 10 বছরে উনি ইনফ্লেশনকে বিট করতে পেরেছেন, উনি ওভারঅল মার্কেটকে বিট করতে পেরেছেন। 10 বছরের ট্রেজারি বন্ডকে, বিলকে এবং এফডিআর কে উনি দারুণভাবে বিট করতে পেরেছেন। সেই যে তথ্য, সেটা আপনি এই এক্সেল শিটে পেয়েছেন। দর্শক, আশা করছি আপনি আজকের ব্যাক টেস্টিং এর রেজাল্ট আপনি বুঝতে পেরেছেন। সো এখানে আমার কিছু মন্তব্য আছে। মন্তব্যটা হচ্ছে, অনেকের কাছে মনে হতে পারে 11% রিটার্ন এটা তেমন কোনো রিটার্ন না, এর চাইতে এই 11% রিটার্নই যদি পেতে হয় তাহলে ক্যাপিটাল মার্কেটে কেন আসবো, এরকম থিঙ্কিং যদি আপনার থাকে, তাহলে বুঝতে হবে এই থিঙ্কিংটা আসলে গ্যাম্বলিং মেন্টালিটির থিঙ্কিং, শর্টকাটে বড় হওয়ার থিঙ্কিং। তো বাস্তবে এটা কাজ করে না। মার্কেটে রিয়েলিস্টিক এক্সপেকটেশন যদি কারো না থাকে, তাহলে ক্যাপিটাল মার্কেট তার জন্য নয় বা ক্যাপিটাল মার্কেট তার জন্য ক্ষতিকারক হবে। অর্থাৎ আপনি আপনার 100 টাকায় যদি ইনফ্লেশনকে বিট করে এরকম রিটার্ন জেনারেট করতে পারেন কনসিস্টেন্সি মেনটেন করে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে অনেক বড় একটা রিটার্ন। সো আমি বলছি না 11% রিটার্ন একদম খুব চমৎকার রিটার্ন, আমি সেটা বলছি না। বাট বাংলাদেশের মার্কেটের ওভারঅল কন্ডিশন যেখানে 0.81%, সেই তুলনায় 11% চক্রবৃদ্ধি রিটার্ন গত 10-11 বছর, এটা একটা স্টানিশিং রিটার্ন হিসেবে কাউন্ট হবে। আর ক্যাপিটাল মার্কেটের ইন্ডেক্স ফান্ডের রিটার্ন ইন্ডিয়াতে ধরেন 13-14%, ইউএস মার্কেটে ধরেন ওই রকমই 12-13-14%। সো এক্সপেক্টেড রিটার্ন বা রিয়েলিস্টিক এক্সপেকটেশন কিন্তু আপনার এই মানে 12-13-14-র মধ্যে থাকতে হবে। তো কেউ যদি মনে করেন ক্যাপিটাল মার্কেটে এসে 20%, 25% রিটার্ন ক্যালকুলেশন করতেছেন, যে এত রিটার্ন না হলে তো আসলে ক্যাপিটাল মার্কেটে যাওয়াই ঠিক না, আপনি আসলে ভুল করছেন, বা আপনার স্পেকুলেটিভ চিন্তা ভাবনা বা আপনার গ্যাম্বলিং মেন্টালিটি এটার পিছনে কাজ করতেছে। তো যাই হোক দর্শক, সিটি ব্যাংকে ইনভেস্ট করে আপনি মোটামুটি 11% রিটার্ন পেয়েছেন, যেটা ইন্ডেক্সকে বিট করতে পেরেছেন, ইনফ্লেশনকেও বিট করতে পেরেছেন, 10 ইয়ার্স ট্রেজারি বন্ডকে এবং এফডিআর কে, ব্যাংকের যে কোনো প্রোডাক্টকে আপনি গত 10 বছর বিট করেছেন। তো এখন প্রাইস জিনিসটা যদি দেখি, তাহলে 30/12/2014-তে 21 টাকা 80 পয়সা, তারপরে হলো 20 টাকা 40, 27 টাকা 20, তারপরে 17 সালে গিয়ে 53.2, তার মানে 53 টাকা 20 পয়সা এর দাম উঠেছিল 18 সালে 30 টাকা 20 পয়সা। তো এরপরে দাম বাড়ে নাই, 27 টাকা পেয়েছি আমরা 21 সালে। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশনের সুযোগ কিন্তু আছে। আপনি যদি ট্রেজারি বিল বন্ড কিনেন বা আপনি যদি সঞ্চয়পত্র কিনেন বা আপনি যদি এফডিআর কিনেন, তাহলে আপনার কিন্তু ক্যাপিটাল গেইন হওয়ার সুযোগ কম, আপনার শুধুমাত্র ইন্টারেস্টটাই রিসিভ করবেন। তো এখানে কিন্তু ক্যাপিটাল গেইন হয়েছিল, যেমন
21 টাকা 80-তে কিনে আপনি চাইলে 2017 সালে 53 টাকা 20 পয়সায় কিন্তু বিক্রি করে 4 বছরে ডাবল নিতে পারতেন, ইভেন ডাবলেরও বেশি নেওয়া সম্ভব হতো। সো মার্কেট কিন্তু এই জন্যই মার্কেটটাই হচ্ছে ওয়ান্ডারফুল একটা প্লেস। তো আমরা এখানে লং টার্ম ফোকাসে বলতেছি সিটি ব্যাংক কিনে 10 বছর ঘুমাইলে 11% রিটার্ন তো আপনি পাবেনই, কিন্তু এমনও হতে পারে যে 2 বছরের মধ্যে আপনার পোর্টফোলিও ডাবল শো করতেছে। তো যখন ডাবল শো করতেছে তখন তো সেল করতে সমস্যা নাই, তখন সেল করে তো আপনি সেই মানে সেই প্রফিটটা রিয়েলাইজ করে নিতে পারেন, করে আপনি পুবালি কিনতে পারেন, উত্তরা কিনতে পারেন, ব্র্যাক কিনতে পারেন, তখন যেটা সস্তায় পাওয়া যাবে সেটা কিনতে পারেন। তো এই জায়গাটাই আপনাকে বুঝতে হবে। যারা বিভিন্ন কমেন্টে লিখতেছেন যে ভাই এই মার্কেটে ইনভেস্ট না করে এফডিআর করলেই ভালো হতো, হ্যাঁ কথা সত্য, আপনি ওইটাই বুঝতেছেন, সো এটা করেন, কোনো সমস্যা নাই। কিন্তু যারা এই মার্কেটে আসছেন বা যারা ভ্যালু ইনভেস্টিং বা ইনভেস্টিং বিষয়টা, ইকুইটি মার্কেটের ইনভেস্টমেন্টের নেচারটা বুঝতেছেন, তাদের জন্য বলছি যে যদি আপনি বিক্রি নাও করতেন, সিটি ব্যাংক এর পরেও এফডিআর, ট্রেজারি, বিল বন্ডের চাইতেও এবং ওভারঅল মার্কেট এবং ইনফ্লেশন সবগুলোকেই বিট করছে, এটা তো আপনি দেখলেন। কিন্তু 2014 সালে 21 টাকা 80 পয়সায় কিনে 2017 সালে 53 টাকায় যদি আমি পাই, এখানে ডাবল বেনিফিট দেখাচ্ছে, মানে অলরেডি আমি 100% রিটার্ন পেয়েছি, তাহলে আমি কেন বিক্রি করবো না? অ্যাটলিস্ট পুরোটা বিক্রি না করলেও আমি 50% বিক্রি করে সেই প্রফিটের টাকা তো আমি অন্য কোথাও আরো নতুন করে রিইনভেস্ট করতে পারি। সেই ক্ষেত্রে আমার 11% সিএজিআর না, সেই ক্ষেত্রে আমার সিএজিআর কিন্তু আরো অনেক বেশি। তো দর্শক, ইকুইটি ইনভেস্টমেন্টের মজাটা এখানেই, এবং এই ক্যাপিটাল এপ্রিসিয়েশন হওয়ার চান্স থাকে বিধায় ইকুইটি ইনভেস্টমেন্টটাতে এত মজা। আরেকটা প্রবলেম হচ্ছে যে সিটি ব্যাংক না হয় এটা যদি অন্য কোনো ব্যাংক হইতো, যেটা এখন 5 টাকা 4 টাকা বা 3 টাকায় ট্রেড হচ্ছে, তাহলে কিন্তু আবার আপনার এই সিনারিওটা ডিফারেন্ট হইতো। তার মানে সিটি ব্যাংক কিনেছেন বিধায় 11% রিটার্ন পেয়েছেন। সিটি ব্যাংকের জায়গায় আর অন্য ব্যাংক, আমি নাম বললাম না, আপনি ভালো করেই জানেন 3, 4, 5 টাকায় কোন ব্যাংক পাওয়া যায়। এখন আপনি যদি ওইরকম কোনো ব্যাংক কিনে মনে করেন যে ওটা দিয়ে আপনি কম্পাউন্ডিং করবেন, তাহলে কিন্তু সম্ভব না। এন্ড অফ দ্য ডে আসল কথা হচ্ছে আপনাকে কোয়ালিটি অফ বিজনেস, কোয়ালিটি অফ ব্যাংক, কোয়ালিটি অফ স্টক, এবং সেই কোম্পানিগুলা বা সেই ব্যাংক বা সেই প্রতিষ্ঠান কারা চালাচ্ছে, মালিকের কোয়ালিটি কি, সেই পিপলগুলার ইথিক্স কেমন, তারা নৈতিক না অনৈতিক, এই পুরো বিষয়গুলা জেনে বুঝে যদি আপনি বিনিয়োগ করতে পারেন। অর্থাৎ গোল্ডের দাম বেড়েছে কথা সত্য, কিন্তু যদি আপনি 20 বছর আগে তামা কিনতেন আর মনে করতেন এটা গোল্ড, সেই তামা তো আর এখন গোল্ডের দামে বিক্রি করতে পারতেন না। তার মানে আপনি যখন কিনবেন তখন এই গোল্ডটা যে আসলেই গোল্ড, এই বিষয়টা আপনাকে কনফার্ম হয়ে নিতে হবে। এখন কেউ যদি পিতল বা তামা কিনে মনে করে আমি চকচক করা গোল্ড কিনেছি, তাহলে এই গোল্ডের দাম 4 লাখ টাকা ভরি হলেও তো আপনার লাভ হবে না। ঠিক একইভাবে 14 সালে যিনি সিটি ব্যাংক কিনেছেন উনি ভালো রিটার্ন পেয়েছেন, বাট 14 সালে যিনি অন্য কোনো ব্যাংক কিনেছেন, যে ব্যাংকটা এখন 3, 4, 5 টাকায় ট্রেড হচ্ছে, তার কিন্তু অবস্থা ভালো নয়। সো আলটিমেটলি বিজনেস আইডেন্টিফিকেশন শিখতে হবে, আপনাকে ইনভেস্টিংটা বুঝতে হবে, অ্যানালাইসিস জানতে হবে, এই বিষয়গুলোর দিকে মনোযোগ দিতে হবে। সো আশা করছি সিটি ব্যাংকের ব্যাক টেস্টিং এর রেজাল্ট এবং আমাদের ইন্টারপ্রিটেশন আপনি বুঝতে পেরেছেন। দর্শক, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স ডিজাইন করা আছে। এই কোর্সে পার্সোনাল ফাইন্যান্স, ইনভেস্টিং, ট্রেডিং, এই 3টা বিষয় কভার করানো হয়। আগামী ব্যাচটি শুরু হতে যাচ্ছে 2 মে 2025 তারিখ, শুক্রবার রাত 8টা 30 মিনিটে। এই ব্যাচে যদি আপনি জয়েন করতে চান, আমাকে ইমেল করতে পারেন stockanalyst.kobir@gmail.com এই ঠিকানায়, অথবা imkfintechschool@gmail.com এই ঠিকানায়। আপনার লার্নিং এর ব্যাপারে যদি পজিটিভ মাইন্ডসেট থাকে এবং আপনি যদি লার্নিং এর ব্যাপারে সত্যি সত্যি টাইম এবং এফোর্ট দিতে রাজি থাকেন, তাহলে আপনার সাকসেসফুল ইনভেস্টর বা ট্রেডার হওয়ার যে জার্নি, সেই জার্নিতে আমরা ডেফিনেটলি আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো, এই বিশ্বাস আমাদের আছে। তো মাস্টার দ্য মার্কেটের আগামী ব্যাচে 2 তারিখের ব্যাচে জয়েন করতে চাইলে আমাকে ইমেল করতে পারেন stockanalyst.kobir@gmail.com এই ঠিকানায়। ফিরতে ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে এখনই চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আমি এবং আমার টিম মেম্বার্স দ্বারা এই চ্যানেলটি পরিচালিত হচ্ছে এবং আমরা প্রতিদিনই একটা করে লার্নিং কন্টেন্ট আপলোড করার চেষ্টা করছি, এবং এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও মূলত এডুকেশনাল ভিডিও। এটা দেখে আপনি অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন, কারণ আমরা বিশ্বাস করি লার্নিং ছাড়া এই মার্কেটে সার্ভাইভ করা বা সাস্টেইন করা বা এখান থেকে প্রফিটেবল হওয়া কোয়াইট ইম্পসিবল। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।